ইউনূস আরেকবার প্রমাণ করলো একটা বর্বর, ও একটা নরপিচাস, ও একটা নরখেকো, ও একটা অর্থলিপি, ও মানুষ খেকো জানোয়ারে পরিণত হয়েছে। ওর আজকের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হয়েছে। দেখেন কত লোভ, কত প্ররোচনা, কত প্রলোভন দেখিয়ে এরা যাবে, আসবে, পালাবে। দেখেন না, ওই যে তার প্রিয় বান্ধবীকে নেদারল্যান্ডে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে। এমন এগুলো হচ্ছে আস্তে আস্তে ফিরে যাবার, আস্তে আস্তে সটকে পড়ার প্রয়াস মাত্র বা পরিকল্পনার অংশ বিশেষ। এগুলো বাংলাদেশের জনগণের কাছে টিকবে না। আজকে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে রায় দিয়েছে, ইউনূস তুমি ক্ষমতা ছাড়াও, ইউনূস তুমি পদত্যাগ ছাড়াও, ইউনূস তুমি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাঁড়াও, ইউনূস তুমি সরকারি নির্বাহী বিভাগ থেকে সরে দাঁড়াও, জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করো, গণতন্ত্র ফিরিয়ে দাও, দেশের আর্থসামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির হাত থেকে উদ্ধার করার সুযোগ দাও এবং রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেশ ও জাতিকে উত্তরণের সুযোগ দাও, নইলে পরিণতি হবে ভয়াবহ। আমি স্পষ্টতই বলতে চাই, আগুন নিয়ে ইউনূস খেলা করছে, যে আগুনের লেলিহান শিখা ওর ক্ষমতার তক্তে তাউস তছনছ করে দেবে, ওকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, সেই দিন আর খুব বেশি দূরে নয়। সংবিধান লঙ্ঘনের দায়ে অবৈধ উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কারণে বাংলাদেশে প্রচলিত সংবিধান অনুযায়ী ওর বিচার করা হবে, ওকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা আমি নিঃসংশয়ে। আজকে বাংলাদেশের বিশেষত ঢাকায় জায়গায় জায়গায় জামাতে ইসলামী বড়সড় অবস্থান নিয়ে পাহারা দিয়েছে, কোথাও আপনাদের পাওয়া যায় কিনা? ওদের তো আমরা 1971 সালে একবার মোকাবেলা করেছিলাম। ওদের পাক হানাদার বাহিনী 93,000 সদস্যকে এই বাংলার দামাল সন্তানেরা বাঁশের লাঠি দিয়ে প্রতিরোধ করা শুরুছিল। সেই প্রতিরোধ রাইফেলে পরিণত হয়েছিল এবং সেই প্রশিক্ষিত সেনাবাহিনীকে বাংলার দামাল সন্তানেরা আত্মসমর্পণে বাধ্য করেছিল। আপনি সেই আত্মসমর্পণের দলিল দেখবেন। হানাদার বাহিনীর যে অক্সিলারি ফোর্স ছিল, সহায়তা দানকারী শক্তি ছিল, এই রাজাকার, আল বদর, আল শামস, জামাতি দানবেরাও আত্মসমর্পণ করেছিল। অতএব ওরা আজ আমাদের পাহারা দিবে। আমরা যেমন 1971 সালে আত্মঘাতী হয়েছিলাম, আমরা গেরিলা যুদ্ধ করেছিলাম, ওদের চোরাগুপ্তা আক্রমণ করেছিলাম, পুনরায় সেই ধারা আবার শুরু করবে। কারণ 6.5 কোটি ভোটারের সমর্থন পুষ্ট রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রেখে বা নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন বাতিল করে এই 6.5 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী দলকে ঘরে আটকিয়ে রাখবে, তা হতে পারে না। আওয়ামী লীগ কোনো বদ্ধ জলাশয় নয়, এটা একটা প্রবাহমান স্রোত, যা রয়েছে সমুদ্রের মতন গর্জন, উত্তাল তরঙ্গ। অতএব সেই গর্জনে ইউনূসের তক্তে তাউস ভেঙে যাবে। আওয়ামী লীগকে যারা কচু পাতার পানি ভাবে অথবা আওয়ামী লীগকে যারা কলা গাছ ভাবে, তারা ভুল করছেন। আওয়ামী লীগ প্রকৃত অর্থেই একটি মান্দার গাছ, যে মান্দার গাছের সাথে অতীতে এমন বহু স্বৈরশাসকের পেটুয়া বাহিনী, সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাস করতে এসেছে, রক্তাক্ত হয়ে তারা ফিরে গিয়েছে। বাংলাদেশের মানুষ আরেকবার উচ্চারণ করেছে, এই বাংলাদেশকে আমরা আগুনের বাংলাদেশে পরিণত করব, অগ্নিগর্ভ বাংলাদেশে পরিণত করব, মুক্তিযুদ্ধের ন্যায় বারুদের দেশে পরিণত করব। 71 সালে যেমন আমরা এই রাজাকার, আল বদর, আল শামস, পাকিস্তান হানাদার বাহিনীর রক্ত বীজ ধারণকারীদের পরাভূত করেছিলাম, আরেকবার তাদেরকে আমরা পরাভূত করব এবং আত্মসমর্পণ। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী তিনি বলেছেন, মানুষ নেই, এআই দিয়ে আওয়ামী লীগ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি এঁকে আওয়ামী লীগ লকডাউন পালন করেছে। দেখুন, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আপনি একজন গণমাধ্যমের কর্মী হিসাবে, গণমাধ্যমের সংগঠক হিসাবে খোঁজ দিয়ে দেখবেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কথা বলছে, সালাউদ্দিন আহমেদ কি কথা বলছে, অথবা আমির খসরু মাহমুদ চৌধুরী কি কথা বলছে, আর আইনি কি বলছে, কোনোটার সাথে কোনোটার মিল খুঁজে পাবেন না। বেগম খালেদা জিয়া ওই তোরাবোরা পাহাড়ের গুহা থেকে মাঝে মাঝে কথা বলে, আর লন্ডনে পলাতক আসামি তারেক রহমান এক ধরনের কথা বলে। এরা চাচ্ছে 6, 9, 12, 13 করে কোনোভাবে যদি ক্ষমতার মস্তদে আরোহণ করা যায়, তাহলে কত মানুষকেই এখন যারা ওদের সহযোগী তাদের পশ্চাদদেশে প্রথম পদাঘাত করবে। দেখেননি 1975 সালের 3রা নভেম্বর বা 2রা নভেম্বর সামরিক বাহিনীতে একটি বিদ্রোহ ঘটেছিল। সেই বিদ্রোহকালীন সময়ে তাদের নেতা জিয়াউর রহমান বন্দী ছিলেন। সেই বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ আরম্ভে যিনি আহত হয়েছিলেন সেই কর্নেল তাহের বীরুত্তম তাকে উদ্ধার করেছিলেন। সেই বীরুত্তম কর্নেল তাহেরকেই কিন্তু 21শে জুলাই মাত্র কয়েক মাসের ব্যবধানে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে পঙ্গু মানুষ হওয়ার পরেও, বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরও তার জীবন কেড়ে নিয়েছে। এখন এনসিপি কখনকার জীবন হরণ করে, জামাতিরা কখন তার প্রাণ হরণ করে, আর বিএনপি বা কি ধরনের ব্যবহার করে অপেক্ষা করুন, দেখতে পাবেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যে বক্তব্য রেখেছেন তা কয়েকদিনে সালাউদ্দিন আহমেদ একবার বলেছেন তিনি নাকি ঠাট্টা ব্যঙ্গ করেছেন, আওয়ামী লীগকে তিনি দেশে ফিরে সাহসের পরিচয় দিতে বলেছেন, ভারত থেকে নয় বাংলাদেশে এসে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে। আরেকজন হচ্ছেন ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন এখনকার আওয়ামী লীগের কিছুই নেই, এটি একটি মাস্তান সংগঠন, মাফিয়া ডাকাতদের দল, তারই কোন নৈতিক শক্তি থাকে না, একটি কোন রাজনীতি করবে, মুভমেন্ট করবে, তবে চোরাগুপ্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে, তার সঙ্গে ভারতের এজেন্টরা আছে, কাজ করছে। এগুলো দুর্ভাগ্যজনক। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর সেনা ছাউনিতে বা তাদের গর্ভে জন্ম লাভকারী এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতিকদের সরিয়ে দেওয়ার জন্যে বা বিরাজনীতি করার জন্যে যে নির্লজ্জ প্রয়াস চালিয়ে যাচ্ছে, সেই প্রয়াসের ধারা থেকে তারা আজও বের হয়ে আসতে পারেনি। তাদের নেতা জিয়াউর রহমান যে কথা উচ্চারণ করেছিলেন, ক্ষমতা দখলের মাত্র কিছুদিন পর আমি রাজনীতিকে প্রকৃত অর্থেই রাজনীতিবিদদের জন্য অসম্ভব করিয়া তুলিব। সুতরাং তারা যাদের পদচিহ্ন অনুসরণ করেন বা পদলেহন করেন, তাদের কাছে দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে কুৎসা রটনা করা, মিথ্যাচার রটনা করা এবং বিভাজনের রাজনীতি করে তাদের আস্তিরের তলায় যে গোপন ইচ্ছা আছে, সেই গোপন ইচ্ছা বাস্তবায়নের সচেষ্ট থাকবেন, সেটাই ধারণা। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের অর্থাৎ মাটি ও মানুষের হৃদয় থেকে জন্ম লাভকারী একটি দল। এই দলের ভিত্তি হচ্ছে এদেশের মাটি এবং মানুষ। আওয়ামী লীগের শিকড় এদেশের মানুষের হৃদয়ের গভীরে প্রথিত। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটিতে প্রথিত। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার গুপ্তবৃত্তি করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ স্থিতিশীল পরিস্থিতি রক্ষায় বিশ্বাস করে। বাংলাদেশ আওয়ামী লীগ কাহারও সহিত বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব আশা করে। বাংলাদেশ আওয়ামী লীগকে বা বাংলাদেশ আওয়ামী লীগ ভারতবর্ষকে তার অকৃত্রিম শরীর মনে করে, কারণ আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সময় তারা আমাদের অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেছে। বাংলাদেশ রাষ্ট্রের সেই বিজয়ের উষালগ্নে ভারতীয় সৈন্যবাহিনীর 14,000 সৈন্য আমাদের মুক্তি বাহিনীর সাথে মিলিতভাবে যুদ্ধ করে বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। ঢাকা কেন্দ্রিক আন্দোলনের কর্মসূচির সময় সবসময় আমরা দেখি ঢাকার চারপাশে যে প্রবেশ পথ গুলা বা প্রবেশ জেলাগুলা,
সেগুলাতে একটা কর্মসূচি থাকে রাজনৈতিক দলগুলা। আজকে আমরা এটা দেখেছি, ফরিদপুর এলাকায় দেখেছি, শরীয়তপুর এলাকায় দেখেছি, আর কোন দিকে দেখি নাই। এমনকি আপনার জেলা মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ওই এলাকায় তো এই ধরনের কর্মসূচি দেখি নাই। কারণটা কি? প্রিয় বাড়ি, আমি ওই কথাটা শেষ করি। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক তা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সম্পর্কটা স্থাপিত হয়েছে, যে সম্পর্ক রক্তের আখরে লেখা সম্পর্ক। আর যারা নাকি আওয়ামী লীগকে বিভিন্ন অপবাদে অপবাদিত করে তাদেরকে প্রশ্ন করি, তারা তো পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্রিয়ানক, আইএসআই ক্রিয়ানক, এবং তারা হানাদার বাহিনীর সহযোগী ছিল। তারা প্রকৃত অর্থেই রাজাকার আলবদর, আল শামস এবং তারাই হচ্ছে পাকিস্তানি রক্তবীজ ধারণকারী। অতএব অপরদেরকে কটূক্তি করার আগে আয়নায় তাদের মুখ দেখার আহ্বান আমি জানাবো। আর যে কথাটা আপনি বললেন, সারা বাংলাদেশ আজ জ্বলে উঠেছে। খবর নিয়ে দেখেন, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর জেগে উঠেছিল। খবর নিয়ে দেখেন, কুমিল্লা জেগে উঠেছিল। যে কথা বলছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় জনগণ প্রতিবাদ করেছে। মাওয়া থেকে পোস্তকলা ব্রিজ প্রতিবাদ করেছে। মুক্তারপুর ব্রিজ থেকে নারায়ণগঞ্জ মানুষ প্রতিবাদ করেছে। মানিকগঞ্জের আরিচা ঘাটে তারা প্রতিবাদ জানিয়েছে। তারা পাবনায় প্রতিবাদ করেছে, সিরাজগঞ্জে প্রতিবাদ করেছে, চট্টগ্রামে প্রতিবাদ করেছে, খুলনায় প্রতিবাদ করেছে, জয়সরে প্রতিবাদ করেছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর তারা প্রতিবাদ করেছে, ময়মনসিংহে প্রতিবাদ করেছে, রংপুর প্রতিবাদ করেছে, ঠাকুরগাঁ, দিনাজপুর প্রতিবাদ করেছে, পঞ্চগড়ে প্রতিবাদ করেছে। আমরা এই পর্যন্ত যে খবর পাচ্ছি, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খুলনার মানুষ ব্যাপক হারে প্রতিবাদ করেছে। সাতক্ষীরা, বাগেরহাটে তারা প্রতিবাদ করেছে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে অবৈধ, আজগুবি, কল্পিত, বানোয়াট, বায়বীয় মামলা পরিচালনা করছে, তার বিরুদ্ধে তারা গর্জে উঠেছে। তারা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিতে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং সমর্থন জুগিয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে তার ছিটেফোঁটা অংশ প্রকাশিত হয় না, বা বাংলাদেশ থেকে যে সকল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ক্রিয়াশীল রয়েছে তাদের উপরেও ইউনূসের দানবীয় দুঃশাসনের কড়া নজর রেখেছে। তারা ইচ্ছে করলেই যে কোনো সংবাদ বাইরে পাঠাতে পারছে না। তবে আপনারা আমাদের যে সুযোগ করে দিয়েছেন এবং আমরা সাংগঠনিক মাধ্যমে যে সকল খবর পাচ্ছি তার মাধ্যমে আপনাকে জানাচ্ছি, আন্দোলনের দানা তুমকে উঠতে শুরু করেছে এবং এই আন্দোলনের মধ্যেই আগামী 14-15 নভেম্বর সারা বাংলাদেশে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, প্রতিহত হবে, গণসংযোগ হবে। 14-15 নভেম্বর সারা বাংলাদেশ ব্যাপী, 16 এবং 17 নভেম্বর সারা বাংলাদেশে আবার আমরা নতুন কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচি হচ্ছে সর্বাত্মক ভাবে আরেকটা লকডাউনের আরেকটা কর্মসূচি। সেটাও আপনারা আমাদের ফেসবুক বা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে ইতিমধ্যেই জানতে পেরেছেন। অর্থাৎ খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা প্রত্যাহার, বিচারিক কার্যক্রম বন্ধ এবং আদালত বাতিল না হওয়া পর্যন্ত দুর্বার গতিতে আমাদের এই আন্দোলন বিরামহীনভাবে চলতে থাকবে। যে আন্দোলনের লেলিহান শিখায় ইউনূসের তক্তের তাউস আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করব, বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে এদের আমরা ভাসিয়ে দিতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, ফজলুল বারী, আপনার মাধ্যমে বাংলাদেশে ক্রিয়াশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিজিবি
র্যাব, পুলিশ, আনসার, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, গণতন্ত্র প্রিয় মানুষ হিসাবে, মুক্তিযুদ্ধ প্রিয় মানুষ হিসাবে, স্বাধীনতা প্রিয় একজন নাগরিক হিসাবে আবেদন জানাবো, আহ্বান জানাবো, জনগণের উপর আপনারা অস্ত্র ধারণ করবেন না। জনগণকে আর গ্রেপ্তার, দপন, বিরণ, নির্যাতন, জুলুম চালিয়ে তাদেরকে নিগৃহীত করবেন না। আপনারা এই বাংলাদেশের সন্তান এই মিছিলের দিকে তাকাবেন, দেখবেন সেখানে আপনার পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজনরা রয়েছে। কাদের উপরে আপনারা গুলি চালাবেন? জনগণের রাজস্বে আপনাদের জীবন এবং জীবিকা নির্ভর করে। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক। আপনারা কিছুতেই ইউনূস নামক দানবীয় দুঃশাসনের সহযোগী হতে পারেন না। আজ হোক আর কাল হোক আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন যদি জনগণের পাশে দাঁড়ান। আমরা তো নিঃশঙ্ক চিত্তে বলেছি, ইউনূস ফ্যাসিস্ট বাংলাদেশের যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছে, সকলের চাকরিতে আমরা আবার পুনর্বাসিত করব, তাদের ক্ষতিপূরণ দেব। সুতরাং আপনারা কেউ ইউনূসের একটা অবৈধ সরকার, তার কোনো বেআইনি আদেশ মানতে বাধ্য নন। আপনারা ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠুন এবং জনগণের পাশে দাঁড়ান, এইটুকু দাবি আপনার মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী সহ সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে, সদস্যদের কাছে আমাদের বিনীত আহ্বান রইল। এই ইউনূসের দানবীয় দুঃশাসনের সময় মৃত মানুষের মরদেহকে কবর থেকে তুলে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুনে সেই মরদেহকে ভস্মীভূত করা হয়েছে। সুতরাং আমরা বিস্মিত হইনি। তবে আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি বাংলাদেশের মুক্তিকামী মানুষকে, গণতন্ত্র প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ দেশের সর্বস্তরের জনসাধারণকে, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। কারণ আজ ছিল সর্বাত্মক লকডাউন কর্মসূচি। সেই লকডাউন কর্মসূচিতে ঢাকায় থাকলেও সারা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার এই আহ্বান থেকে রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রহণ করেছিল। তারা রাষ্ট্রযন্ত্রের সাথে সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, অসহযোগিতা করেছিল। ঢাকা শহর আজ আন্দোলনের শহরে পরিণত হয়েছিল এবং মানুষ স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বিমা, শিল্প, কলকারখানা, এমনকি ইউনূস নিয়ন্ত্রিত সচিবালয় পর্যন্ত হাজিরা খুবই নগণ্য ছিল। মানুষ সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। তারা চায় অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ। অবিলম্বে নির্বাচিত সরকারের কাছে চায় তারা ক্ষমতা হস্তান্তর। সর্বোপরি আজ ছিল সেই কালো দিনের একটি দিন, যে দিনটি তথাকথিত আদালত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বজন স্বীকৃত ন্যায় নীতিকে বা নীতিমালাকে উপেক্ষা করে, লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে বেআইনিভাবে আদালত গঠন করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা 14 দলীয় জোটের নেতৃবৃন্দ বা জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাদের যে বা সামরিক কর্মকর্তাদের বা পুলিশ বা অন্যান্য দেশপ্রিয় লোকদেরকে যে শাস্তির আওতায় নিতে চাচ্ছে তাদের। আজকে একটু আরো কিছু ঘটনা ঘটেছে ঢাকায়। 32 নম্বর দেখতে গিয়েছিল ক্লাস 9-এর একটা ছেলে, অ্যারেস্ট করা হয়েছে আজকে। আওয়ামী লীগের কর্মী সন্দেহে রাস্তার উপর একটা নারীকে পিটানো হয়েছে আজকে। এই বিষয়গুলো আপনি খেয়াল করেছেন? জি, যাই হোক, আমি যে কথাটা বলছি
অল্প কথা শেষ করে দেই, তা হচ্ছে যে ইউনূসের এই যে দানবীয় দুঃশাসন অথবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে নির্বাসনে বা আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটকে বা স্বাধীনতার পক্ষের শক্তিকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার যে হীন প্রয়াস চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিপুলভাবে সমর্থন জুগিয়েছে এবং ইউনূসের দানবীয় দুঃশাসনকে মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সহ সকলের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধ, এই আদালত বাতিল এবং গণশত্রু ইউনূসের পদত্যাগের দাবিতে পুনরায় সমর্থন ব্যক্ত করেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু ভবন দেখতে গিয়েছিল স্কুলের 9ম শ্রেণীর একটি ছাত্র, তার উপর নির্যাতন করা হয়েছে। একজন নারী জয় বাংলা, যা আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি, সেই স্লোগান উচ্চারণ করার সাথে মধ্যযুগীয় বর্বরতায় তার উপর আক্রমণ করা হয়েছে, যা শুধুমাত্র আধুনিক সময়ে পাক হানাদার বাহিনী আমাদের নারী জাতির উপর যে নির্মমতা, নিষ্ঠুরতা, বিভৎসতা চালিয়েছিল তার সাথেই তুলনা করা চলে। এই সর্বাত্মক লকডাউন পালন করার মধ্যে যে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে লকডাউন পালন হয়েছে। এর মধ্যে দিয়ে তারা জানান দিয়েছেন বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষ, বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা জানান দিয়েছে আমরা আমাদের অনুভূতি, আমাদের সাহস, শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা যে আদালতে হচ্ছে সেই আদালত মানি না, আমরা এই ষড়যন্ত্রমূলক মামলা মানি না, আমরা ইউনূসকে মানি না, ইউনূসের পদত্যাগ চাই। শুধু এই দাবিতে নয়, আপনারা জানেন আমাদের কর্মসূচির ভিতর ছিল দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সার্বভৌমত্বের পথিক, তাদের প্রায় 31 জন অফিসারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই 71-এর যুদ্ধ অপরাধীদের যে আদালতে বিচার হয়েছে সেই আদালতে, এটাও বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। শুধু তাই নয়, ধরেন শত শত পুলিশ জওয়ানদের হত্যা করেছে, পুলিশ অফিসারদের হত্যা করেছে, তারপরেও পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য অনেক পুলিশ অফিসারকে এই তথাকথিত আইসিটি আদালতে মামলা দিয়ে তাদেরকেও বিচারের নামে প্রহসন করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এর প্রতিবাদ স্বরূপ এবং পুলিশ হত্যার দাবিতে আমরা কিন্তু এই লকডাউনের কর্মসূচি দিয়েছি। আমরা এই ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষকে, আমাদের তৃণমূলের নেতাকর্মীদের, যে আমরা যারা নেতৃত্ব দেই আমরা অনুপস্থিত, আমাদের অনুপস্থিতিত তারা আজকে যেভাবে বাংলাদেশের জনগণকে নিয়ে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করেছেন, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট জানাই, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। শুধু তাই নয়, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর তনা গোটা জাতিকে আজকে ধন্যবাদ জানিয়েছেন এই কর্মসূচি পালন সর্বাত্মকভাবে সফল করার জন্য। আমরা মনে করি এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ একটি মেসেজ দিয়েছেন, অবৈধভাবে অসাংবিধানিকভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে যিনি 24-এর 5ই আগস্ট ছাত্র জনতা পুলিশ হত্যা করে বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে যিনি মব সন্ত্রাসের জনক হয়েছেন, যিনি জঙ্গিদের জনক হয়েছেন, যিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন, যিনি জামাত শিবিরের প্রতিনিধিত্ব করছেন, সেই যিনি আজকে ফ্যাসিস্ট, ফাদার অফ ফ্যাসিস্ট, সেই ইউনূস পদত্যাগ দাবি করছেন, বাংলাদেশের জনগণ তাকে না বলে দিয়েছেন আজকের এই কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে। জি, ধন্যবাদ এসএম কামাল হোসেন আপনাকে। আমরা আসবো আপনার কাছে, আবার আসবো যে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কি, সেটিকে আপনারা দলগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেটা আমরা জানতে চাইবো। শেখ ইনান, আপনার কাছে এখন আসবো। দেশের সার্বিক পরিস্থিতি জানেন, আমার অত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আজকের বিষয়টি আপনি জানেন, ডক্টর ইউনূস সাহেব গতকাল আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার নানাবিধ কর্মকাণ্ড দেশবাসী দেখছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিয়ে লকডাউন পালিত হয়েছে। সার্বিক পরিস্থিতিটা আপনি একটু বলেন যে কি হতে যাচ্ছে, এর পরবর্তীতে আমরা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করব। জি, ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাই। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন
বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের একজন সোনালী অর্জন, শেখ হাসিনা স্নেহধন্য জনাব এস.এম. কামাল হোসেন ভাই, মাননীয় সাংসদ, যারা এই অনুষ্ঠানটি দেখছেন দেশে বিদেশে যে যেখানে বসে, সকলকে আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা, রক্তিম অভিবাদন। আজকে প্রথমেই আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বাংলাদেশ ছাত্রলীগের অজস্র লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে চাই। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা যে দেশের জনগণকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে, দেশের কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষদেরকে সাথে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ, অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের বিচারের এই প্রহসনকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করেছে। এই জন্য তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকের এই লকডাউন কর্মসূচি প্রমাণ করে যে বাংলাদেশ কখনোই স্বাধীনতা বিরোধীদের আতুর ঘরে পরিণত হয়নি, হবে না। যুগে যুগে, কালে কালে এই দেশ বিরোধী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী শক্তি জেগে উঠে মাথা চারা দিয়ে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে, অব্যাহত আছে। কিন্তু আমরা স্পষ্টত বলতে চাই, দেশের মানুষ কিন্তু আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। দেশের মানুষ কিন্তু আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে নো বলে দিয়েছে। নো মিন্স নো। ইউনূস, আপনি সময় থাকতে নিজের জ্ঞান বুদ্ধিকে শানিত করেন। বয়স হয়েছে কিন্তু পড়াশোনা তো করেছেন, যথেষ্ট শিক্ষিত মানুষ। আপনি নিজেকে প্রশ্ন করুন, দেশের মানুষ কি চায়, আপনি সেই প্রশ্নের উত্তর লাল কার্ড দেখিয়েছে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কিভাবে লাল কার্ড দেখিয়েছে? কিভাবে জনগণ বুঝবে যে ইউনূস সরকারকে লাল কার্ড দেখিয়েছে? এই যে আজকে যে জনগণের স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি পালন, আজকে আপনি যদি ঢাকা শহরের রাস্তাঘাট দেখেন, যেখানে প্রতিদিন যদি 100%র মধ্যে একটি গাড়ি আজকে চলেছে কিনা সন্দেহ। আজকে পাবলিক পরিবহনের চিত্রগুলো আপনি দেখেন, অফিস আদালতে মানুষের উপস্থিতি দেখেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি দেখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন লকডাউন কর্মসূচি জনগণ কতটুকু সফলভাবে গ্রহণ করেছে এবং এই অবৈধ, অসাংবিধানিক, খুনি, ফ্যাসিস্ট ইউনূসকে কিভাবে লাল কার্ড দেখিয়েছে, এটি আপনি সহজেই বুঝতে পারবেন। আর বর্তমান সময়ে কি মনে হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন খন্দকার ইসমাইল ভাই, একটু কটু ভাষায় বলতে চাই, মানুষ পশ্চাৎদেশ প্রদর্শন করে দিয়েছে অবৈধ ইউনূসের প্রতি। অবৈধ ইউনূসকে মানুষ বর্জন করেছে এবং বিদায়ের ঘন্টা বেজে গেছে, বিদায়ের সুর চারিদিক থেকে শোনা যাচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রদূত হয়ে রাষ্ট্র ত্যাগ করার জন্য বিভিন্ন সিদ্দিকী পরিবার বলি, মোর্শেদ গ্রুপ বলি, অর্থাৎ ওই লামিয়া মোর্শেদ গং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো ইতিমধ্যে তিনি নিযুক্ত হয়েই গেছেন এক প্রকার রাষ্ট্রদূত, এবং লুৎফি সিদ্দিকী, তার বোন, ছোট বোন সম্ভবত হুসনে সিদ্দিকী বা হুমাম কিছু একটা সিদ্দিকী, তারা রাষ্ট্রদূত হওয়ার জন্য ইতিমধ্যেই চেষ্টা শুরু করেছেন। কোন কোন দেশ তাদের চুজিং, সেগুলোও চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং লামিয়া মোর্শেদ কোন দেশে যাবেন, ইউরোপের কোন একটি দেশ, সেটিও কিন্তু আলোচনায় রয়েছে। সুতরাং ঘন্টা বেজে গেছে, বিদায়ের সুর শোনা যাচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে কিভাবে দ্রুততার সহিত সেফ এক্সিট নিশ্চিত করা যায়। চারিদিকে সেফ এক্সিটের যে একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, এর মধ্যে দিয়ে আপনারা বর্তমান পরিস্থিতিকে অনুধাবন করতে পারবেন। আর পাশাপাশি আজকে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি আমরা সালাম, শুভেচ্ছা জানাতে চাই। আমরা বিশ্বাস করি দেশপ্রেমিক, দেশ রক্ষার শপথ গ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সাথে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এই অবৈধ, অসাংবিধানিক সরকারকে সমর্থন করতে পারে না। বরং বাংলাদেশ সেনাবাহিনী যারা হুমকি দিয়েছিল ক্যান্টনমেন্টের ইট খুলে আনবে তাদেরকে, এবং যারা এই দেশে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছিল, হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করেছে, যারা এখনো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস অগ্নিসংযোগ করে, যারা এখনো বিভিন্ন জায়গায় বাস পুড়িয়ে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটি তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্র শিক্ষার্থীদেরকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিল, সেই চেষ্টা অব্যাহত রাখে। আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে খুব দ্রুত
আইনের আওতায় সোপর্দ করে, তাদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করে তাদের যে শপথ, সেই শপথের প্রতি তাদের যে দৃঢ়তা, সেই শপথের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেটির প্রমাণ রাখবেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর দেশ রক্ষার যে কোনো কাজে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে রয়েছি, বাংলাদেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশের জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, র্যাব এবং প্রশাসনের সবাইকে সাথে নিয়ে এই দেশকে এই বহিঃশক্তির করাল গ্রাস থেকে রক্ষা করবে এবং দেশকে নতুন ভাবে গণতন্ত্রের পথে পুনর্যাত্রা করানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি দেশ বিক্রির যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে, সেই চক্রান্তকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করব এবং রুখে দেব। এই রুখে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত পরবর্তী কর্মসূচি আজকে অবশ্যই এস.এম. কামাল ভাই আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মাধ্য দিয়ে সবার উদ্দেশ্যে প্রকাশ করবেন, যা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছে। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কিন্তু স্পষ্ট একটি ডাক দিয়েছেন, স্পষ্ট একটি ম্যান্ডেট দিয়েছেন। সেই ম্যান্ডেটটি হচ্ছে ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুতরাং আমাদের ম্যান্ডেট একটাই, আমাদের টার্গেট একটাই, আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। এই অবৈধ, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অসাংবিধানিক, খুনি, ভণ্ড, টাউট, প্রতারক, 420 মিথ্যাবাদী ইউনূস বাংলার মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না। ওকে আর বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। খুব দ্রুততার সহিত জনগণকে সাথে নিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমরা দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবো এবং বাংলাদেশকে সাংবিধানিক উপায়ে পরিচালনার ক্ষেত্রে আমরাই নিশ্চয়তা প্রদান করবো। ওকে, অনেক ধন্যবাদ শেখ ইনান আপনাকে। আমরা পরিস্থিতি জানি, ডক্টর ইউনূস সাহেব যখনই কোনো বক্তব্য দেন দেশে অশান্তি সৃষ্টি হয়, তিনি জাতির উদ্দেশ্যে যখনই ভাষণ দেন দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজকে, এটা নিয়েও নানান কথা বলা হচ্ছে। তিনি কি করেছেন, কি ব্যর্থতা তার ভাষণের মধ্যে, সেগুলো ফুটে উঠেছে। আমি সেই দিকে এখন আর যাবো না। আজকে সারাদিন কি হয়েছে বা গত 2-3 দিন কি হয়েছে, দেশে যে লকডাউন পালিত হয়েছে, এখানে ষড়যন্ত্র করেছে কারা, ককটেল ফুটিয়েছে কারা, আন্দোলন করেছে কারা, জ্বালাও পোড়া করেছে কারা, সেগুলোতে আমি যাব না। এগুলো জনগণ বুঝে গেছে, এগুলো যে একটা চক্রান্ত ম্যাটিকুলাসলি ডিজাইন করে এগুলো করা হয়েছে। আর সেই বিষয়টা বাদ দিয়ে আজকের লকডাউন আপনারা বলছেন বা দেশবাসী বলছে সফল হয়েছে। এই লকডাউন তো শেষ। শেখ হাসিনার মামলার রায় তারা 17 তারিখে ঘোষণা করেছে, 17 নভেম্বর। এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে নেক্সট আন্দোলন কি বা কর্মসূচি কি? জি প্লিজ। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জি আমরা যে কর্মসূচি ঘোষণা করছি, আগামী 17 তারিখ আমাদের প্রিয় নেত্রী, বাঙালির অনুভূতি সমৃদ্ধির প্রতীক, সাহসিকতার প্রতীক, যিনি সততা সাহসিকতা নিয়ে যার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে এখন অন্য উচ্চতায় নিয়ে গেছিল, যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ, সেই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করে সাম্প্রদায়িকতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই প্রিয় নেত্রীর বিরুদ্ধে আগেও বলেছি, আবারও বলছি যে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ৭১-এর যুদ্ধ অপরাধীদের যে আদালতে বিচার হয়েছে, সেই আদালতে বিচার করছেন এবং রায় লিখে রেখেছেন, রায় ঘোষণা করবে। আসলে এটা এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। জামাত যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইউনূসকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। পাকিস্তান তার ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ইউনূসের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার রায় দেওয়ার জন্য সকল ধরনের বুদ্ধি পরামর্শ দিচ্ছে।
আমরা মনে করি যারা ৭১কে মুছে ফেলতে চায় তারা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই তথাকথিত আদালতে আগামী ১৭ তারিখ সোমবার বিচারের নামে প্রহসন করে তারা যে রায় লিখে রেখেছেন সেই রায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আমরা আগামীকাল থেকে 14, 15, 16, 17 আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। 14, 15 সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 16 তারিখ, 16, 17 সারা বাংলাদেশে সর্বাত্মক শাটডাউন পালিত হবে। শুধু এই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে তার রায় ঘোষণা করবে এই কারণেই শুধু নয়, এর সাথে আমাদের আরো দাবি আছে। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সার্বভৌমত্বের প্রতীক, তাদের ৩১ জন অফিসারের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমি মনে করি ৭১-এ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ৭১-এর যুদ্ধ অপরাধীদের আদালতে সেনাবাহিনীর ৩১ জন সেনাবাহিনীর বিচার করা হচ্ছে। এই বিচারের প্রতিবাদে সেনাবাহিনীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা, সেনাবাহিনীকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচি পুলিশ হত্যা করেছে, সেই নারী পুলিশ, অন্তঃসত্ত্বা নারী পুলিশ সহ যে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে এই তথাকথিত অবৈধ আইসিটি আদালতে মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের এই কর্মসূচি। আমাদের কর্মসূচি আপনি জানেন, আমি শুরুতেই বলেছি যে আমাদের প্রায় ৩,৪০,০০০ নেতাকর্মী আজকে জেলখানায় মানবতার জীবন যাপন করছেন। তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে যে সমস্ত মানুষদের গ্রেপ্তার করা হয়েছে, আপনি সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন, মুক্তিযোদ্ধারা আজকে জেলখানায় তারা মানবতার জীবন যাপন করছে, সকল বন্দীদের আমরা মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচি যে আজকে প্রায় 242টি গার্মেন্ট শিল্প বন্ধ করে আজকে বাংলাদেশে প্রায় 30 লক্ষ মানুষকে কর্মহীন করে ফেলেছেন, সেই কর্মহীন মানুষকে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য গার্মেন্ট শিল্প চালু করার দাবিতে আমাদের এই সর্বাত্মক শাটডাউন পালিত হবে। আমাদের এই কর্মসূচি ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা মানুষ গড়ার কারিগর, সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর যেভাবে নির্যাতন করেছে, অনেক আহত হয়েছেন, শোনা যায় 2-1 জন মারাও গিয়েছেন। আমরা এই অত্যাচার নির্যাতনের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচি ইনুস বাংলাদেশকে জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছে, সন্ত্রাসের বাংলাদেশ বানিয়েছে, পাকিস্তানের বাংলাদেশ বানিয়েছে, ৭১কে মুছে ফেলার ষড়যন্ত্র করছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশকে মব সন্ত্রাসের দেশে পরিণত করেছেন, বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করেছেন, বাংলাদেশ আজকে শীর্ষ দুর্নীতিবাজদের দেশে পরিণত করেছেন। কারণ একজন সাবেক সচিবই বলেছেন যে 7 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন। ইনুস এর নেতৃত্বে যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সব অপশক্তির মূল অপনায়ক হচ্ছেন এই অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ডক্টর ইনুস। তার পদত্যাগের, চূড়ান্তভাবে তার পদত্যাগের দাবিতেই আমাদের এই কর্মসূচি। আমরা মনে করি, আমাদের সিনাহের ইনান বলেছেন যে আমরা ইনুসের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ আমরা মনে করি, আমরা ৭১কে ধারণ করি। এই লড়াই মুক্তিযোদ্ধাদের লড়াই, এই লড়াই ৭১কে রক্ষা করার লড়াই, এই লড়াই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার লড়াই। আর এই লড়াইয়ে আমাদের জিততে হবে, কারণ আজকে তাদের মূল লক্ষ্য হচ্ছে
শেখ হাসিনা মানে বাংলাদেশ, ওরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে আজকে সর্বাত্মক আন্দোলনের ডাক আমাদের প্রিয় নেত্রী পক্ষ থেকে দেওয়া হবে। ইউনূসের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কিন্তু আপাতত 14-15 আমাদের বিক্ষোভ, 16-17 সর্বাত্মক শাটডাউন পালিত হবে। এই কর্মসূচি আমরা এটাকে জনগণকে সম্পৃক্ত করার জনগণকে কিভাবে সম্পৃক্ত করবেন আমরা জনগণকে ইতিমধ্যে আমরা ধরেন জনগণের সাথে আমরা বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাথে অনলাইনে আমরা কথা বলছি। কারণ বাংলাদেশের মিডিয়া তো প্যারালাইজড। মিডিয়াতে মুক্তিযোদ্ধা নাই, মিডিয়াতে 71 নাই, মিডিয়াতে সাধারণ মানুষ নাই, শ্রমজীবী মানুষ নাই। আজকে দেখেন 9ম শ্রেণীর একটি ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকায় সাফল্য দেখিয়েছে ধানমন্ডি থানা, দেখেছি। হ্যাঁ, সেই তাতে কোনো পত্রিকায় নিউজ নেই, 9ম শ্রেণীর ছাত্র। তা আমি মনে করি আমরা এই অনলাইনে আমাদের তৃণমূলের নেতা কর্মীদের সাথে কথা বলে, তাদের সাথে মত বিনিময় করে, এবং তারাই সাধারণ মানুষকে আজকে যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে, এই যে আপনার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে মেসেজ দিচ্ছি, এই মেসেজ আমাদের ক্ষমতায়নের জন্য আমরা এই আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি বাংলাদেশকে রক্ষা করার জন্য, 71কে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য। কারণ ইউনূস থাকলে বাংলাদেশ থাকবে না, ইউনূস থাকলে 71 থাকবে না, স্বাধীনতা থাকবে না। বাংলাদেশের শ্রমজীবী মানুষ আরো দিনে দিনে শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বে, কর্মহীন হয়ে পড়বে। এই কারণে আপনি দেখেছেন রিকশাওয়ালা থেকে শুরু করে ব্যবসায়ী আজকে সবাই এই আন্দোলনে রাস্তায় নামে নাই, কিন্তু সমর্থন করেছে। কেউ বলছেন যে আপনারা আন্দোলনটা আরো আগে শুরু করলেন না কেন? দেশ তো অধঃপতনে যাচ্ছিল, 17 মাস হয়ে 14 মাস বা 15 মাস হয়ে গেছে। এই সংক্ষেপে বলেন, তারপর আপনার ইনান সাহেবের কাছে যাব। আমি দেখেন, আমরা 10ই নভেম্বর থেকে কিন্তু আমরা কর্মসূচি দেওয়া শুরু করেছি গত বছর। হ্যাঁ, গত বছর আপনি 24-এর 10ই নভেম্বর থেকেই আমরা কর্মসূচি, নূর হোসেন দিবস থেকে আমরা কর্মসূচি দেওয়া শুরু করেছি। আমাদের উপর আমি তো আপনার বর্ণনা দিলাম যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন, অত্যাচার করা হচ্ছে, মানবতার জীবনযাপন করছে। বাবা মার সাথে দেখা করতে গেছে, ছাত্রলীগের আরিফ দেখা করতে পারেনি, রক্তাক্ত অবস্থায় বাসার সামনে পড়ে রয়েছে। বাবা নামাজ পড়তে বের হয়েছে, দেখে ছেলের রক্তাক্ত লাশ। এরকম শত শত আরিফের বাবার আত্মনাদ হাজারি। আপনি জয় বাংলার স্লোগান দিয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগের 2টি ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করতো, পরে একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, সে পঙ্গু বাচ্চা শিশুর জন্য ওষুধ কিনতে গিয়েছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে। এমনি ভাবে যদি বর্ণনা দেয়, বাংলাদেশের আজকে হাজারি আত্মনাদ, স্বামী হারাই স্ত্রীর আত্মনাদ, সন্তান হারা বাবার আত্মনাদ, সন্তান হারা মায়ের আত্মনাদ। আজকে বাংলাদেশ আমার মনে 71কে হার মানিয়ে গিয়েছে। আজকে সারা বাংলাদেশ হাজারি আত্মনাদ। আমি মনে করি এই সরকার যত ক্ষমতায় থাকবে, তত বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। জি, অনেক ধন্যবাদ কামাল সাহেব, আপনাকে আমরা কর্মসূচি জানলাম। প্রিয় দর্শক, আপনারাও জেনেছেন। পলিটিক্যাল লেন্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা এই মাত্র যুক্ত হয়েছেন। আমরা এখন শেখ ইনান আপনার কাছে যাব। আমরা কামাল সাহেবের কাছে বিস্তারিত শুনলাম এবং কর্মসূচিগুলো শুনলাম। তার কাছে বক্তব্য শুনে যেটি মনে হয়েছে, যেসব সংগঠন, যেসব প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বলতে সেনাবাহিনী, সবাইকে সম্পৃক্ত করা হয়েছে আন্দোলন। সবার দাবিতেই আন্দোলন, মানে এই আওয়ামী লীগ আগামী কর্মসূচি ঘোষণা করেছে। আপনি ছাত্র সংগঠনের নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সেই হিসেবে আপনাদেরও একটা ব্যাপক ভূমিকা আছে এই আন্দোলনকে সংগঠিত করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করছেন? জি, ধন্যবাদ। দেখুন, ছাত্রলীগ তো দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জান প্রাণ। এদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন বলেন, স্বাধীনতার আন্দোলন বলুন, দেশ রক্ষার আন্দোলন বলুন, গণতন্ত্র রক্ষার আন্দোলন বলুন, বুলেট বেয়োনেটের ভয়াল ছোবল থেকে দেশের দানবীয় বিদ্যালয়গুলোকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে
মানবিক বিদ্যালয় পরিণত করার আন্দোলন বলুন, সকল ক্ষেত্রেই তো ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। এবং এই যে ফ্যাসিস্ট অবৈধ ইউনূস বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনেও কিন্তু যেভাবে কামাল ভাই বললেন, এটি আসলে বাস্তবতা। সেই 2024 সালের 10 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করে। তার আগেই কিন্তু 22-23 অক্টোবর থেকেই ছাত্রলীগ নিয়মিতভাবে মিছিল মিটিং শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ধানমন্ডি 32-এর চত্বর, এসব জায়গা থেকে কিন্তু ছাত্রলীগ অগ্রণী ভাবে এই আন্দোলন শুরু করে। এটাই নিয়ম, এটাই হয়। যখন কামাল ভাইরা ছাত্র ছিলেন, ছাত্রলীগ করেছেন, তারাই ওই 75 পরবর্তী সময় আন্দোলন করেছেন। যখন 71-এর স্বাধীনতা যুদ্ধের আন্দোলন হয়, তখন যারা ছাত্র ছিল, ছাত্রলীগের নেতা ছিল, কর্মী ছিল, তারাই আন্দোলন শুরু করেছে। এটি আসলে আলাদাভাবে ক্রেডিট নেওয়ার বা ক্রেডিট দেওয়ার কিছু নেই। ছাত্ররা দেশের রক্ষার ক্ষেত্রে আন্দোলন করবে, ছাত্ররা দেশকে রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, এটি যুগে যুগে কালে কালে হয়েছে, এখনো হচ্ছে। আমরা স্পষ্টত বলতে চাই শিক্ষার্থীদেরকে যে আমরা যদি তরুণ প্রজন্মের বার্তাটাকে ধারণ করি, তরুণ প্রজন্ম কিন্তু নিজেদেরকে প্রতারিত মনে করছে অনেক ক্ষেত্রে। এটি সত্য, এটি আমাদের অস্বীকার করার সুযোগ নেই, উপায় নেই। যে গত 24 জুলাই আগস্টে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে প্রেক্ষাপট ঘটানো হয়, সেই প্রেক্ষাপটে কিন্তু অনেক তরুণরা আমাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল। তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, দে আর মিসলিডেড, দে আর মিসগাইডেড, বাট নাও দে ফিল চিটেড। এখন তারা নিজেদেরকে প্রতারিত মনে করছে, তারা মনে করছে তাদের সাথে চিট হয়েছে। কারণ তারা স্লোগান তুলেছিল কোটা না মেধা, মেধা মেধা। এখন কিন্তু তারা দেখছে কোটা না মেধা, শ্বশুর কোটা, শ্বশুর কোটা। সার্জিস আলমের শ্বশুর, তিনি হাইকোর্টের বিচারপতি নিয়োগ হওয়ার মধ্য দিয়ে কিন্তু নতুন কোটার প্রচলন বাংলাদেশে শুরু হয়েছে, শ্বশুর কোটা। এখন তারা দেখছে দেশের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অজস্র লোককে, জামাতের ক্যাডারদের, শিবিরের ক্যাডারদের, ছাত্র দলের ক্যাডারদের, এনসিপির ক্যাডারদের, জঙ্গিবাদী মানসিকতার ক্যাডারদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু তারা দেখছেন। তো সুতরাং তারা যেই ভালোর আশায় এই পথে নেমেছিলেন, তারা কিন্তু দেখছেন সেই ভালোর জায়গায় খারাপের দিকটাই আসলে প্রবলভাবে তাদের জন্য প্রতীয়মান হলো। একটু দুষ্টু মিষ্টি একটি গান দিয়ে এই উদাহরণটি আমি দিতে চাই, যেটি বর্তমান সময়ে খুব প্রচলিত একটি গান। আপনার কাশেম চাচাও সম্ভবত একদিন গেয়েছিলেন, ওই যে কিসের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। হ্যাঁ, তো সেই ভাষায় আমি বলতে চাই যে আসলে যেই আশা করে তরুণ প্রজন্মকে রাস্তায় নামানো হয়েছিল, তাদেরকেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করে তাদের রক্তের উপর, তাদের লাশের উপর পাড়া দিয়ে এই অবৈধ ইউনূস ক্ষমতার মসনদে বসেন, তাদেরকেই সবচেয়ে বেশি প্রতারিত করেছে এই অবৈধ ইউনূস, অসাংবিধানিক ইউনূস। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় একটি ভুয়া ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে। কামাল ভাই যথার্থ বলেছে, ওদের মূল টার্গেট হচ্ছে 71-এর প্রতিশোধ নেওয়া। যেভাবে এই অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, বিচার নাটক, বিচার গেম খেলা হচ্ছে তাদেরকে নিয়ে। হ্যাঁ, একটা জাস্টিস গেম মনে হচ্ছে যেন একটা কোনো বিশাল নাট্যমঞ্চের রঙ্গশালার অংশ। সেই খেলার কারণ কি? কারণ হচ্ছে 71 সালে বাংলাদেশ সেনাবাহিনীর এক ঝাঁক অফিসার সদস্য, তারা যখন পাকিস্তান আর্মির সাথে না থেকে তারা বাংলাদেশের পক্ষে কাজ করে দেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা রেখেছিল, নেতৃত্ব দিয়েছিল। এই কারণেই তাদেরকে আজকে এই বিচারের সম্মুখীন করা হচ্ছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে সম্পৃক্ত করছি, দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সামাজিক রাজনৈতিক সংগঠন। এই সমাজের প্রত্যেক মানুষকে নিয়ে আমরা বসবাস করতে চাই ভাই। আমরা কাউকে বাদ দিয়ে সমাজ বিনির্মাণ ভাবি না। আমরা সমাজের উঁচু নিচু মধ্যবিত্ত সকলকে নিয়ে বসবাস করার চিন্তা ধারণ করি। শেখ হাসিনা ঠিক সেভাবেই এই দেশটাকে গড়ে তুলেছিলেন। এদেশের নিম্ন স্তরের মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য তিনি প্রায় 20টির মতো সামাজিক সুরক্ষা ভাতা নিশ্চিত করেছেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে সেই দেশ একটি ভাগাড়ে পরিণত করার প্রয়াস চালাচ্ছে অবৈধ অসাংবিধানিক ইউনূস। আমরা সেনাবাহিনীর সদস্যদের সম্পৃক্ত করছি এমন নয়, আমরা পুলিশ বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করছি এমন নয়। আমাদের মেসেজ ক্লিয়ার, আমরা একটা রুল অফ ল চাই, আমরা বাংলাদেশে আইনের শাসন চাই, আমরা বাংলাদেশের সুশাসনের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেই রাষ্ট্র গঠনের দিকে শেখ হাসিনা এই দেশকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। দেখেন, আমরা এমন একজন মানুষের ফলোয়ার, এমন একজন মানুষের রাজনীতি করি যে শেখ হাসিনা। কেন বলছি সুশাসন, আইনের প্রয়োগ,
আইনের শাসনের সাথে শেখ হাসিনার সম্পৃক্ততাটা অনেক বেশি। এটা কেন বলি দেখেন, আমার আপনার বা এই কামাল ভাইয়ের বাবাকে, মাকে, পরিবারের সবাইকে যদি এক রাতে এভাবে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হতো, এরপর আমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আসনে বসতাম, বসে কি আমার আপনার কামাল ভাইয়ের কারো পক্ষে সম্ভব ছিল যে নিজের পরিবারকে এক রাতে শেষ করে দেওয়া খুনিদেরকে চোখের সামনে দেখে একেবারে নিয়মতান্ত্রিক উপায়ে দেশের একটা সাধারণ মানুষ তার পিতা মাতা হত্যার বিচার যেভাবে সম্পন্ন করে ঠিক সেভাবেই সম্পন্ন করা? ইসমাইল ভাই আপনি পারতেন না, আমি পারতাম না, কামাল ভাইও পারতেন না। আমরা হয়তোবা তাৎক্ষণিক স্পেশাল কোর্ট গঠন করে ওদের শাস্তি, যেহেতু ওদের স্বীকারোক্তি রয়েছে যারা বঙ্গবন্ধুকে এবং তার পরিবারকে হত্যা করেছে সেই খুনিদের স্বীকারোক্তি ছিল, তাদেরকে তাৎক্ষণিক ভাবে ফায়ারিং স্কোয়াডে দিয়ে আমরা হয়তোবা বিচার নিশ্চিত করি। শেখ হাসিনা সেটি করেননি। তিনি আইনের শাসনের উপর আস্থা রেখেছেন। তিনি তার পিতার যে অসমাপ্ত স্বপ্ন সুশাসনের বাংলাদেশ, সেই স্বপ্নকে কিন্তু তিনি অধরা হতে দেননি, বৃথা যেতে দেননি। তিনি খুব সুন্দরভাবে একদম আইনি প্রক্রিয়ায় এদেশের একটা গ্রামের মফস্বলের মেয়ে তার পিতা মাতা হত্যা হলে যেই প্রক্রিয়ায় বিচারটুকু পেত, শেখ হাসিনা ঠিক একই ভাবে সেই বিচারটুকুকে নিশ্চিত করেছেন। সুতরাং শেখ হাসিনার স্বপ্নের, তার পিতার স্বপ্নের সেই আইনের শাসনের বাংলাদেশটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা চাই এদেশে কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনা অফিসার, নৌ অফিসার, বিমান বাহিনীর অফিসার, পুলিশ অফিসার, সদস্য, সকল যে কোনো মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যে পেশায় থাকুক না কেন, সকলে তার ন্যায্য অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করবে এবং কাউকে এই বিচারের নামে প্রহসনের খেলায় আর যেন বলি হতে না হয়।